এশিয়ান জোনালে চ্যাম্পিয়ন হয়েছেন, সব মিলে যদি আপনার যে জার্নিটা শুরু থেকে একদম যদি বলতেন। আমরা শুরুতে 9 তারিখ আমাদের ফ্লাইট ছিল রাতে, তো আমরা ওখানে যাই, যাওয়ার পরে হোটেল টোটেল সব আমরা ভালোই পেয়েছি মোটামুটি। জি, তো তারপর ফার্স্ট রাউন্ডে আমি ড্র করে ফেলি একটা শ্রীলঙ্কান প্লেয়ারের সাথে। তো তারপর আমার কিছুটা জেদ কাজ করে যে আমার পরে ভালো খেলতে হবে। তো বাকি সব ম্যাচ মোটামুটি পরে দুটো পর জিতি। জিতার পরে থার্ড নাম্বার রাউন্ডে আমার বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ারের সাথে, ন্যাশনাল ওমেন চ্যাম্পিয়নের সাথে পরে নসীন আঞ্জুম, ওনাকে হারাই। তো ওনাকে হারানোর পরের রাউন্ডে আমি একটা শ্রীলঙ্কান প্লেয়ারের সাথে, ও হচ্ছে লিড দিচ্ছিল আর আমি হাফ পয়েন্ট ব্যাকে ছিলাম। তো ওর সাথে আমি একটা জিতা পজিশন আমি ড্র করে ফেলি। তো তারপর কিছুটা আশা হারাই যে মনে হয় এবার হবে না। তো তারপর লাস্টের আগের 2 ম্যাচ আমি জিতি। তো ওইখানে অশ্বিনী, ও আমার থেকে হাফ পয়েন্ট লিড দিচ্ছিল, তখনও লিড দিচ্ছিল, তখন ওর সাথে আমি জিতার পর আমি ভাবছি যে এবার মনে হয়ে গেল। ওইটা অনেক টাফ খেলা হয়েছে, তো ওটা জিতার পরে আমি ভাবছি যে এবার মনে হয়ে গেল। তারপর লাস্ট রাউন্ডে আমি আমাদের রানী হামিদের সাথে ড্র করে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আপনার এই যে দাবা খেলাটা আসলে এটা কার থেকে অনুপ্রাণিত হওয়া, এর যদি একটু বিস্তারিত আর কি। জি, আমার বাবা ন্যাশনাল প্লেয়ার ছিলেন। আমার বাবার বোন যখন, মানে আমি যখন ছোট ছিলাম, আমার বাবার বোন খেলতো। তো আমি পাশে বসে বসে দেখতাম যে আচ্ছা কি করছে ওরা, বুঝতেছি না আসলে। তো ওখান থেকে অনুপ্রাণিত হই। তারপর দেশে আসার পরে আপু হচ্ছে কোচিং করতে দেন শওকত হোসেন পল্লবের কাছে। তো মা আমাকে নিয়ে বসায় রাখতো যে তুমি দেখো, কিছু না বুঝলো তুমি বসে থাকো, দেখো। জি, তো ওখানে আমি বসতাম, দৌড়াদৌড়ি করতাম, ওরা ক্লাস করতাম, আমি পিছিয়ে দৌড়াদৌড়ি করছি। তো ওখান থেকে মানে অনুপ্রাণিত হই যে এটা মানে খুবই জি। আপনার বাবা যেহেতু খেলোয়াড় ছিল, জাতীয় খেলোয়াড়ই ছিল, তখন এই যে আপনার বাবা আপনার চ্যাম্পিয়ন হওয়ার পরে নাই, বাবাকে মিস করেছেন কিনা? জি, বাবা তো খুব খুশি হয়েছেন। তো বাবা থাকলে ভালো হতো, কিন্তু এমনিতে ঠিক আছে। আপনি বাংলাদেশেও যেহেতু খেলেছেন, শ্রীলঙ্কাতেও গিয়ে খেলেছেন, এই দাবা খেলাটা বাংলাদেশে কতটা জনপ্রিয় আর সে দেশে কতটা জনপ্রিয়, আপনার কাছে কি মানে রেট যদি করতে হয় সেখানে কতটা প্রাধান্য পেয়েছেন বা কতটা পেয়েছেন? রেট করতে হলে বাংলাদেশে তেমন নেই বললেই চলে, জনপ্রিয়তা নেই। মানে আমি যদি যোদ্ধা বা ন্যাশনাল ধরি, যে আন্ডার 20 এরকম, তো ওইখানে প্রায় ওই টুর্নামেন্টে প্রায় 100 জনের উপরে খেলছে, 1000 জনের উপরে খেলছে। আর আমাদের দেশে 100 জন করতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে প্লেয়ার। চ্যাম্পিয়ন হওয়ার কারণে জুলাইতে জর্জিয়াতে আপনি বিশ্বকাপে সরাসরি খেলবেন, পাশাপাশি আপনি আমরা দেখি যতটুকু জানাচ্ছি মাস্টারও হলেন, আন্তর্জাতিক মাস্টার। সব মিলিয়ে সামনের বিশ্বকাপে আপনার লক্ষ্য কি? সামনের বিশ্বকাপে আমার মেনলি ভালো খেলার লক্ষ্য, যেহেতু আমি ফার্স্ট রাউন্ডে যে আমি একটা গ্র্যান্ড মাস্টার ফেস করব। তো সেকেন্ড রাউন্ডে ওঠার অবশ্যই ইচ্ছা আছে, এটা সব আল্লাহ ভরসা। আন্তর্জাতিক মাস্টার যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে 4র্থ নম্বর হচ্ছেন আপনি, এটা হওয়ার জন্য কি কি করতে হয়, আসলে কতটা জার্নি করতে হয়, বিস্তারিত যদি একটু বলতেন। এমনিতে একটা ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার মানে টাইটেল পেতে আপনাদের 3টা নর্ম লাগে, আর আরও কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলা লাগে। এখন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াতে আমি ডাইরেক্ট টাইটেলটা পেয়ে যাই, তো আমার এই দিক দিয়ে একটু সুবিধা হয়ে গেছে, নাহলে আমার আরও কষ্ট করতে হতো। এছাড়া আমি হাঙ্গেরিতে আমি এটা ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার নর্ম করেছিলাম, ওখানে আমি 4th হই। এটা আইএম টুর্নামেন্টে জিএম ফেস করি, আইএম ফেস করি। তো অনেকেই হচ্ছে যে বাংলাদেশের যেহেতু জনপ্রিয় খেলাগুলোর মধ্যে আছে ক্রিকেট, ফুটবল সব অন্যান্য খেলাগুলো আছে, আপনি কেন দাবাটা বেছে নিলেন? মানে ক্রিকেট, ফুটবল সবাই মনে করে যে মাঠে খেলা হচ্ছে অনেক কঠিন খেলা, কিন্তু আসলে আপনি ধরেন 5 ঘন্টা টানা ম্যাথ করছেন, ওইটা অনেক টাফ, এটা ইজি না। তো 5 ঘন্টা টানা আপনি ম্যাথ করে যাচ্ছেন। তো দাবাটাও এরকম, আপনি 5 ঘন্টা টানা আপনি চিন্তা করছেন যে আমি এটা করব, অপোনেন্ট কী করবে। তো এটা অনেক ফ্যাসিনেটিং যে কি হবে তারপর। তো ওখান থেকে মানে দাবাটা আমি বেশি পছন্দ করি। আর এছাড়াও মাঠে খেলাটা একটু মেয়েদের জন্য একটু টাফ, যদিও এখনকার মেয়েরা অনেক এগিয়ে গেছে, এখন ফুটবলে দেখছি আমরা অনেক আগে গিয়েছিলাম। তারপর আমি দাবাটাই প্রিফার করি, যেহেতু একটু ইজিয়ার আর কি
মানে ঘরে বসে খেলা যায়। আপনার মাকে আমরা সবসময় দেখতাম যে আপনার পাশেই থাকতো সবসময়, যে কোনো ইন্টারভিউতে দেখতাম। আসলে উনি কিভাবে মোটিভেট করেন? সারাক্ষণ মানে মা ছাড়া আসলে সম্ভব না আসলে এত দূরে আসা আমার। তো প্রত্যেক রাউন্ডের পরে আমি মার সাথে কথা বলি, মা আমাকে মোটিভেট করে যে আচ্ছা ঠিক আছে, আজকে ভালো খেলেছো সমস্যা নেই, কালকে আরও ভালো খেলতে হবে। তো আজকে খারাপ খেলেছো এটাও সমস্যা নাই, কালকে আরও মানে এটা পার করে তুমি আরো একটু ভালো খেলো। তো মা ছাড়া আসলে সম্ভব হয়নি আসলে কিছু করা। আপনার বাবাও মানে দাবারু, আপনারা দুজনও তো, আপনার মাও কিন্তু পারে, আপনি যতটুকু বলছিলেন একটু আগে, যদি একটু বলতেন আসলে কিভাবে ইয়ে করতেন। আমি কিন্তু মায়ের সাথে একটা ম্যাচ খেলেছিলাম অনেক ছোট থাকতে, ওটা আমি হারি। তো মা আসলে ভালোই পারে, মা সবাইকে বলে যে আমি আসলে পারি না, কিন্তু মা কিন্তু ভালোই পারে। যে আপনি বলছিলেন যে গুটি বসানো শিখেছেন জি ছোটবেলা থেকে, হ্যাঁ, গুটি বসানো গুটি সাজানো, মানে আপুরা যখন কোচিং মানে বলেছে শওকত হোসেন পল্লবের কাছে কোচিং করতো, তখন মায়ের সাথে আমি গুটি নিয়ে খেলাধুলা করতাম। মানে আমি আসলে গুটি নিয়ে দাবা খেলতাম না, আমি আসলে কল্পনায়, বাচ্চারা যেমন কল্পনা অন্য কিছু খেলে, তো আমি গুটি নিয়ে অন্য কিছু খেলতাম। তো তারপর মা আমাকে সাজায় দেখাইছে যে এরকম করে সাজায় এরকম, তো মার কাছ থেকে শিখেছি। চ্যাম্পিয়ন হয়ে আসার পর অনেকেই স্বপ্ন দেখে আসলে যে এয়ারপোর্টে একটা ভালো সংবর্ধনা পাবে, দেশের মানুষ আসবে, তারা আপনার সাথে সেলফি তুলবে। এটা আসলে যে কোনো পর্যায়ের যে কোনো প্লেয়ারই আসলে এরকম স্বপ্নই দেখে। সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা, ফুটবলাররা, আমরা ফুটবলার দেখছি যে হামজা আসছে, দেশে একটা জনপ্রিয়তা তার অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আপনি যখন আসবেন তার আগে কি প্ল্যান করেছিলেন যে কেউ আসবে, মানে ছবি তুলবে বা আমাদের ইন্টারভিউ নেবে, এটা কি আশা করেছিলেন, বা এরপরে যে পান নাই সেটা নিয়ে আশা হয়েছেন কিনা? না, আমরা আসলে কখনোই কোনো সংবর্ধনা পাই না দাবাতে। আমরা অনেক সাফল্য নিয়ে আসি, কিন্তু আমরা কখনো কোনো সংবর্ধনা পাই না। তো এবার আমি সেম ভেবেছি যে এবার কিছু সংবর্ধনা পাবো না, এয়ারপোর্ট থেকে নেমে বাসায় চলে যাব। তো তারপর আমাকে ফোন দিয়ে জানানো হয় যে সবাই ফেডারেশন থেকে দুজন এসেছে, কর্মকর্তা এসেছে, ওরা ফুল নিয়ে এসেছে, সবার জন্য ফুল নিয়ে এসেছে। তো আমি তো অবাক হই। আর তারপর আমি আমরা গিয়েছেন প্রায় 13 জন ছিলাম আমরা এয়ারপোর্টে, আমি ওদেরকে জানাই যে এরকম আমাদের জন্য তো সংবর্ধনা নিয়ে এসেছে। ওরা অবাক হয়, ওরা বলে কি যে নিশ্চয়ই তোমার আর মানে আমরা তো 2জন চ্যাম্পিয়ন, যে তোমাদের 2জনের জন্যই এনেছে, আমরা তোমাদের পাশ দিয়ে তালি দিব, সমস্যা নেই, এমনি করে আমার সাথে মজা করেছে। তারপর বের হওয়ার পর আমরা নিজেরা সবাই অবাক হয়ে গেছি যে আমাদের জন্য ফুল টুল নিয়ে এসেছে, তারপর কিছু সাংবাদিকও ছিল, তো অনেক ভালো লেগেছে। আমি আসলে দাবা নিয়ে ওয়ার্ল্ডে যেতে চাই। এখন যেহেতু ওয়ার্ল্ড কাপে এখন চান্স পেলাম, তো ওয়ার্ল্ড কাপে সেকেন্ড রাউন্ডে ওঠার চেষ্টা করব। আর এছাড়া ওমেন গ্র্যান্ডমাস্টার হব, ওপেন গ্র্যান্ডমাস্টার, মেন টার্গেট ওপেন গ্র্যান্ডমাস্টার। এখন ওইটা পূরণ করতে ওমেন গ্র্যান্ডমাস্টার এমনিই হইতে হবে আর কি। ওইটার জন্য বাইরে অনেক জিএম টুর্নামেন্ট খেলা লাগবে, আর অনেক প্র্যাকটিস করা লাগবে, আমার কোচ লাগবে, ফিনান্সিয়াল সাপোর্টটাও লাগবে। হ্যাঁ, ফিনান্সিয়াল সাপোর্টগুলো কেমন লাগে আসলে, যেহেতু আপনারা দেশের বাইরে খেলতে যান বিভিন্ন, এগুলো কি কোনো এন্ট্রি ফি ব্যাপার আছে কিনা, যেহেতু টাকা দিতে হয়, এন্ট্রি ফি দিতে হয়, সেই জায়গা থেকে আপনাদের কি মনে হয় এটার একটা সাপোর্ট দরকার যেটা আপনি পান না? জি, মানে হাঙ্গেরিতে আমি একটা আইএম টুর্নামেন্ট খেলি, তো ওখানে আমার এন্ট্রি ফি লাগে 86,000 টাকা। তো এরকম ফিনান্সিয়াল সাপোর্ট না পেলে আসলে এটা সম্ভব হবে না আর কি, আরও এগিয়ে নিয়ে যাওয়া। আর ওখানে আমি এরকম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলি, মানে নর্ম পাওয়ার জন্য, ওখানে আমি একটা নর্মও পেয়ে আসি। তো আমি আশা করবো মানে ফিনান্সিয়াল সাপোর্টটা যাতে পাই। মানে আমাদের যে ওখানে হাঙ্গেরির যে অর্গানাইজার, উনি অবাক হয়েছে যে এত বাংলাদেশি এত প্লেয়াররা এসেছে। তো উনি আমাদেরকে অনেক মোটিভেটও করে যে এরকম আরও আসবা, আরও খেলবা। না, অবশ্যই সব খেলাকে মানে প্রাধান্য দেওয়া উচিত। হ্যাঁ, মানে দাবারটা আমি বলবো যে এটা ইন্টেলেকচুয়াল একটা গেম, তো এখানে ব্রেন বুদ্ধি সব কিছুই লাগে, স্ট্যামিনার প্রয়োজন অনেক। যেমন ফুটবল মাঠে যেমন সারাক্ষণ 90 মিনিটস ওরা দৌড়ায়, আমরা বোর্ডের মধ্যে 90 মিনিটস মানে বোর্ডের মধ্যে দৌড়াই, মাথার মধ্যে দৌড়াই আমরা। তো এদিক দিয়ে মনে করবো যে দুটো প্রায় একই কাতারেই পড়বে আর কি। এটা হচ্ছে ফিজিক্যাল একটু বেশি, আর এখানে একটু ফিজিক্যাল কম, এখানে মেন্টালিটি একটু বেশি। তো মনে করবো যে প্রাধান্য দেওয়া উচিত। হ্যাঁ, আপনার আগে আপনার বোন চ্যাম্পিয়ন হয়ে গেল, বিষয়টা কিভাবে দেখছেন?
বিষয়টা আসলে আমি খুবই প্রাউড, এবং আমি আসলে এটাই চেয়েছিলাম যে ও ভালো করুক, যেহেতু আমি হচ্ছে বিভিন্ন পরীক্ষার কারণে এইচএসসি বোর্ড পরীক্ষা ছিল এবং ইউনিভার্সিটির একটা অ্যাডমিশনের ব্যাপার আছে, তো এই জন্য আমি অনেক দিন ধরে খেলছি না আর কি। তো এর মধ্যে আমি চাচ্ছিলাম যে ওয়াতিফা ভালো করুক। বোন হিসেবে আর কি ছোটোবেলা থেকে ওকে আমি যেমন মা না থাকলে বাসায় আমার কাছে রেখে যেত, যদিও আমিও ছোট ছিলাম, তাও আর কি ওর একটু দেখাশোনা করার মতো আর কি, একটু মানে আমারই একটা মন মানসিকতা ছিল যে আমি বড়, আমি ওকে একটু দেখে রাখবো। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে বিশ্বকাপে যাচ্ছে, আর অনুভূতিটা কেমন? অবশ্যই ভালো লাগছে আমার, মানে আমি অনেক দূর চাই আরও যেতে ওদের। আমি চাই যে ওরা ওয়ার্ল্ড কাপে যাক। এখন তো বাছাই পর্বে যাচ্ছে, আমি চাই যে ওরা ফাইনাল রাউন্ডে পর্যন্ত চলে যাক। আসলে আমি কিন্তু ছিলাম ইটালিতে, আমার মানে বিয়ে হওয়ার পরে আমি চলে গেছিলাম ইটালিতে। ওরা দুই বোনই আমার ইটালিতে জন্ম। ওখান থেকে যে ওই স্বাচ্ছন্দ্য পরিবেশটা বা ওই ইয়াটা যে আমি ত্যাগ করে এখানে আসছি ওদের জন্য শুধু। আপনি তো একদম খুব সব কিছু দেখেন, যে আসলে যে বিভিন্ন দেশে যখন এন্ট্রি ফি দিতে হয় তখন আপনার কতটা কষ্ট হয়ে যায়? আসলে গত সেপ্টেম্বরে ওদেরকে আমি পাঠিয়েছিলাম ইয়াতে, হাঙ্গেরিতে অবশ্য গিয়েছিল অলিম্পিয়াডের পরে 2টা টুর্নামেন্ট খেলতে হয়েছিল। ওদের যে খেলেছে ওদিফা খেলেছে 2টা, ওডিজা খেলেছে 3টা, তিনোটাকে আমাকে বিয়ার করতে হয়েছে পুরো মানে টার্গেটটা। তাহলে এক একটা এন্ট্রি ফি অনেক চলে যায়। তারপরে আবার অনেক সময় অনেক খেলাতে থাকে যে ওখানে 5 স্টার হোটেলে থেকে খেলতে হবে, কিন্তু হাঙ্গেরিতে আমি অবশ্য ফ্ল্যাট নিয়ে ভাড়া নিয়ে ওরা খেলছিল। আর অনেক সময় রিকোয়েস্টেশন থাকে যে এরকম যে 5 স্টার হোটেলে থেকেই খেলতে হবে, সেই সময় আমার জন্য খুবই টাফ হয়ে যায়। এবং বর্তমানে এখন আমি জুনে 3টা টুর্নামেন্ট আছে দুবাইতে, তো ওখানে আমি ওদেরকে পাঠাতে চাচ্ছি। যদি পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমার সুবিধা হবে।